গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, বলো তো পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? ভেরি গুড, সাতটি মহাদেশ রয়েছে, তাই না? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই যেসব মহাদেশগুলির মধ্যে সব থেকে বৃহত্তম মহাদেশের নাম কি বলো তো? জানো? ভেরি গুড, এশিয়া মহাদেশ। আয়তনে এবং জনসংখ্যায় কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশের মধ্যেই কিন্তু আমরা বসবাস করছি। ভারতবর্ষ দেশে আমরা এশিয়া মহাদেশের মধ্যে যে ভারতবর্ষ দেশ, সেখানে কিন্তু আমরা বসবাস করি, তাই তো? তাহলে তোমরা বুঝতেই পারছো আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ভূগোল বইয়ের আহ, সপ্তম শ্রেণীর নবম অধ্যায় এশিয়া মহাদেশ সম্পর্কে। তার আগে কিছু কিছু জিনিস আমাদের কিন্তু জানতে হবে। তোমরা এর আগের ক্লাসে জেনে এসেছিলে বা আগের চ্যাপ্টারে জেনে এসেছিলে যে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, তাই তো? তাহলে এই পামির মালভূমি কিন্তু এশিয়া মহাদেশেই অবস্থান করছে। এছাড়া বলতো পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? ভেরি গুড, সকলেই জানো তোমরা, মাউন্ট এভারেস্ট, তাই তো? এটি স্থলভাগের উচ্চতম অংশ পৃথিবীর, সেটিও কিন্তু এই এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান করছে। পৃথিবীর বৃহত্তম যে বনভূমি, তৈগা বনভূমি, সেই তৈগা বনভূমিও কিন্তু এই এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান করছে। এছাড়া পৃথিবীর যে বৃহত্তম বদ্বীপ সমভূমি, সেই বদ্বীপ সমভূমি কিন্তু এশিয়া মহাদেশে অবস্থান করছে, যার নাম কি বলতো? তোমরা তো পড়ে এসেছো ভূমিরূপ পড়ার সময়, বলো। ভেরি গুড, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, যেটি এই এশিয়া মহাদেশে অবস্থান করছে। এছাড়া বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, সেটিও কিন্তু এশিয়া মহাদেশে। এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক যে বৃষ্টিপাত বেশি হয়, কোথায় হয় জানো তোমরা? আমাদের ভারতবর্ষের একটি জায়গায়, চেরাপুঞ্জির মৌসুমী রামে, তাই তো? এই মৌসুমী রামও কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান করছে। এছাড়া লবণাক্ত হ্রদ, মরুসাগর, স্থলভাগের নিম্নতম অংশও কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশ। পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ তাহলে কি বললাম স্টুডেন্ট আমরা? এশিয়া মহাদেশ। এবং আয়তনেও কিন্তু সব থেকে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। তাই পৃথিবীর 60% মানুষ কিন্তু বসবাস করে এশিয়া মহাদেশে। ধরো পৃথিবীতে টোটাল 100% মানুষ আছে, সেই 100% মানুষের মধ্যেই কিন্তু 60% মানুষ বসবাস করছে এই এশিয়া মহাদেশে। দেখো, এই এত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা জানলাম, বা এশিয়া মহাদেশের যে বিভিন্ন যে প্রাকৃতিক যে দিকগুলো সে সম্পর্কে দেখলাম আমরা, তাই তো? এবার আমরা দেখব এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়। একটু আগে যেটা আমি তোমাদের বললাম যে আহ, উচ্চতম পর্বতশৃঙ্গ, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এবং লবণাক্ত হ্রদ, কাস্পিয়ান সাগর, এগুলো সব রয়েছে। ঠিক সেই জন্যেই কিন্তু এই মহাদেশ কিন্তু বৈচিত্র্য চরম, তাই এই মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া। দেখো পৃথিবীর যদি 3 ভাগের 1 ভাগ অংশ কিন্তু এই এশিয়া মহাদেশ, তাহলে তোমরা বুঝতেই পারছো এশিয়া মহাদেশ কিন্তু আয়তনে অনেকটাই বড়। ভাবলে অবাক হবে, 4টে ইউরোপ মহাদেশ এবং 1.5খানা আফ্রিকা যদি আমি সমান করি, তাহলে কিন্তু এই এশিয়া মহাদেশের আয়তন আসতে পারে। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো, এশিয়া মহাদেশে আমরা সকলে বসবাস করি। এই এশিয়া মহাদেশ কিন্তু পৃথিবীর উত্তর এবং পূর্ব গোলার্ধে রয়েছে, অবস্থান করছে। তাহলে আমরা কিন্তু পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছি। দেখো, এটা সমগ্র পৃথিবীর যে মহাদেশগুলি রয়েছে, সেই মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের আয়তন কিন্তু সব থেকে বড়। এই 4টে ইউরোপের সমান করলে কিন্তু এশিয়া মহাদেশের আয়তনে আসবে।
এবং আমাদের এই এশিয়া মহাদেশ এত বিরাট যে পশ্চিম প্রান্তে সূর্য উঠলে পূর্ব প্রান্তে কিন্তু তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। অর্থাৎ সূর্য যদি এদিক দিয়ে ওঠে, আবার এদিকে আস্তে আস্তে কিন্তু সূর্যাস্তের সমান হয়ে যায়। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, উর্বর নদী উপত্যকা মহাদেশের এশিয়ার এমন কিছু স্বতন্ত্র বৈচিত্র্য আছে যা অন্য কোনো মহাদেশে কিন্তু নেই। তাই এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। তাহলে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন স্টুডেন্ট? কারণ এই মহাদেশে সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, এই যে অংশগুলো অন্য কোনো মহাদেশে কিন্তু তেমন ভাবে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, এই মহাদেশে সব থেকে বেশি। তাই এশিয়া মহাদেশকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। দেখো এখানে ছবিতে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু সুউচ্চ ভূমি, আবার উত্তরে দেখো বিরাট সমভূমি অঞ্চল রয়েছে, তাই না? অসংখ্য দ্বীপ রয়েছে যেমন, তেমন কিন্তু রয়েছে মালভূমি অঞ্চল। ঠিক আছে? তাই এই এশিয়া মহাদেশকে আমরা কি বলবো? চরম বৈশিষ্ট্যের মহাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এশিয়া মহাদেশ কিন্তু সাংস্কৃতিক দিক থেকে বা পাশ্চাত্যের দিক থেকে তার ইতিহাস বা ঐতিহ্য কিন্তু অনেকটাই বহন করে চলে। সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। দেখো, জাতি, ধর্ম, বর্ণ, শিল্প, সংস্কৃতি, জনগোষ্ঠী, জীবনযাত্রার বৈচিত্র্য অনন্য এই মহাদেশ। কারণ বিভিন্ন জাতি ধর্মের মানুষ কিন্তু যেমন এই এশিয়া মহাদেশে বসবাস করে, তাদের শিক্ষা সংস্কৃতিও কিন্তু আলাদা আলাদা। এবং আলাদা হওয়ার জন্যে জীবনযাত্রার মানের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এত বিরাট একটা মহাদেশ, সেখানে বিভিন্ন জাতির মানুষ থাকতে পারে, বিভিন্ন শিক্ষা সংস্কৃতির মানুষ থাকতে পারে, বিভিন্ন জনগোষ্ঠী বা আদি জনগোষ্ঠীও কিন্তু এই মহাদেশে অবস্থান করছে। খ্রিস্টজন্মের ৩৫০০ থেকে ৫০০০ বছর আগে এশিয়ার বড় বড় নদীগুলোর উর্বর উপত্যকায় অনেকগুলি নদীমাতৃক সভ্যতার জন্ম হয়েছে। দেখো, নদীকে কেন্দ্র করেই কিন্তু সভ্যতা গড়ে ওঠে, তাই না? গড়ে ওঠে তো, তোমরা ইতিহাসে পড়েছো নদীমাতৃক সভ্যতা। উদাহরণ বলতে পারবে? বলো তো দুটো উদাহরণ। ভেরি গুড। হরপ্পা সভ্যতা, তারপরে আর কি মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো সবই কিন্তু নদীমাতৃক সভ্যতা। কারণ আগেকার দিনে আহ, নদীকে কেন্দ্র করেই কিন্তু মানুষের সভ্যতা গড়ে উঠতো। সে নদীতে তারা যোগাযোগ ব্যবস্থা, নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য ইত্যাদি কিন্তু সবই নদীর মাধ্যমে হতো। তাই নদীকে কেন্দ্র করেই কিন্তু খ্রিস্টজন্মের ৩৫০০ থেকে ৫০০০ বছর আগে কিন্তু বড় বড় শহর বা নগর কিন্তু এই এশিয়া মহাদেশে গড়ে উঠেছিল। দেখো, এরপরে রয়েছে সিন্ধু নদের ধারে হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতা বিকশিত হয়েছিল খ্রিস্টজন্মের কিন্তু অনেক আগে। হুম, খ্রিস্টজন্মের অনেক আগে এই সিন্ধু নদীর তীরে কিন্তু হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এই সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠেছিল। তাহলে তোমার যদি পরীক্ষায় আসে যে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তোমরা কি বলবে? হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই যে অংশটা, এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? এর ধ্বংসাবশেষ কিন্তু মানুষ পেয়েছে। পাওয়ার ফলে বিভিন্ন ভূগোলবিদ বা প্রত্নতত্ত্ববিদ যারা মাটি খুঁড়ে আগেকার দিনের জিনিসের নিয়ে গবেষণা করে, তারা কিন্তু এই দেখো ছবিতে রয়েছে, এই অংশগুলো কিন্তু মাটির তলা থেকে আবিষ্কার করেছে। এর থেকে এটা প্রমাণিত হয় যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৩৫০০ থেকে ৫০০০ বছর আগেও কিন্তু মানুষ নদীর ধারে সভ্যতা গড়ে তুলেছিল। তাই একে আমরা কি বলবো? নদীমাতৃক সভ্যতা। তাই তো? এখনো পৃথিবীর বেশিরভাগ উন্নত শহর বা বড় বড় শহরগুলো কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যেমন লন্ডন কোন নদীর তীরে গড়ে উঠেছে? টেমস নদীর তীরে। আমাদের কলকাতা শহর, তারপরে হরিদ্বার, বেনারস, পাটনা শহর, এগুলো কিন্তু সবই গঙ্গা নদীকে কেন্দ্র করে এই শহর বা নগরগুলো কিন্তু গড়ে উঠেছে। তাই তো? এই যে বললাম সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর ধারে হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, এই দুটো সভ্যতা কিন্তু বর্তমানে ভারত ও পাকিস্তানে বিকশিত হয়েছিল।
ভারত স্বাধীনতার পর পাকিস্তান আলাদা হয়ে যায় এবং ভারতবর্ষ আলাদা হয়ে যায়। ঠিক আছে? তাই এই যে সভ্যতাগুলো বর্তমানে ভারতেও কিছুটা অংশ পাওয়া যায়, আবার পাকিস্তানেও কিন্তু পাওয়া যায়। সিন্ধু নদী ভারতবর্ষের উত্তর এবং পশ্চিম দিকে অবস্থান করছে। আর উত্তর পশ্চিম দিকে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান, তাই তো? এই পাকিস্তানে কিন্তু এদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরে আমরা দেখব টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া ও সুমেরু সভ্যতার উদ্ভব হয়েছিল। বর্তমানে এই সভ্যতা কিন্তু নেই স্টুডেন্ট। এগুলো কিন্তু সবই কোনো না কোনো কারণে, প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গেছে, মাটির তলায় চাপা পড়ে গেছে। ভূতত্ত্ববিদরা এগুলো কিন্তু খনন করে আবিষ্কার করেছে এবং সেখান থেকে জানার চেষ্টা করে তারা এটা আবিষ্কার করেছেন। তেমনি মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু একটা প্রাচীন সভ্যতা। ঠিক আছে? সব থেকে পুরনো যদি আমি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দিই, সেটি কিন্তু হতে পারে এই মেসোপটেমিয়া সভ্যতা। সেই মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু টাইগ্রিস আর ইউফ্রেটিস দুটো নদী রয়েছে। সেই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী সেটাকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। আর বর্তমানে এই যে আহ, মেসোপটেমিয়া সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা কিন্তু তুরস্ক আর ইরাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হুয়াংহো নদী উপত্যকা ছিল চীন সভ্যতার আঁতুড়ঘর। আমাদের এশিয়ার বৃহত্তম নদী কিন্তু হুয়াংহো নদী। সেই হুয়াংহো নদীর তীরেই কিন্তু চীন সভ্যতার আঁতুড়ঘর, মানে চীন সভ্যতা যখন প্রথম বিকশিত হয়, একদম তার প্রথম পর্যায়ে, সেই প্রথম পর্যায়ে কিন্তু এই হুয়াংহো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। বর্তমানে চীনের যে বিখ্যাত বিখ্যাত শহর রয়েছে, সেই শহরগুলো কিন্তু এই হুয়াংহো নদীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো এই এশিয়া মহাদেশের আহ, জন্মক্ষেত্র থেকেই কিন্তু এর সভ্যতা ও পাশ্চাত্যের যে ঐতিহ্য সেটা কিন্তু বিকশিত হতে শুরু করেছিল। অতীতকাল থেকে আজও এশিয়ায় প্রাচ্য সংস্কৃতির ধারক এবং ঐতিহ্যের সমৃদ্ধ আমাদের এই মহাদেশ এশিয়া মহাদেশ। তাহলে আমরা স্টুডেন্ট কি কি জানলাম? এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় এবং এশিয়া মহাদেশের যে তোমার সাংস্কৃতিক ধারক এবং ঐতিহ্যের যে সমৃদ্ধ সেটা কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশে লক্ষ্য করা যায়। এরপরে স্টুডেন্ট আমরা এশিয়া মহাদেশের এক নজরে এশিয়া মহাদেশ সম্পর্কে জানবো। এই এশিয়া মহাদেশের অবস্থান, সীমানা, সমগ্র এশিয়া মহাদেশের আয়তন কত, সেখানে কতগুলি দেশ রয়েছে, তা এশিয়া মহাদেশের চারিদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কে কে অবস্থান করছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এক নজরে এশিয়া মহাদেশ। দেখো এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 44,57,900 বর্গ কিমি। অর্থাৎ তোমরা ছবিতে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে এশিয়া মহাদেশের ছবি। এই অংশটা কিন্তু বাদ দিয়ে, হ্যাঁ, এটা কিন্তু হলো ইউরোপ মহাদেশ আর এদিকে নিচে রয়েছে কিন্তু আফ্রিকা মহাদেশ। তাহলে এই যে সমগ্র অঞ্চলটা, এই সমগ্র অঞ্চলের কিন্তু আয়তন হচ্ছে স্টুডেন্ট 44,57,900 বর্গ কিমি। এবারে আসবো আমরা অবস্থান সম্পর্কে। আচ্ছা কেউ আমাকে বলো তো যে কোনো স্থানের বা কোনো জায়গার আমরা অবস্থান কি করে নির্ণয় করতে পারি? ভেরি গুড। সেখানকার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিচার করে কিন্তু আমরা তার অবস্থান নির্ণয় করি। আচ্ছা কেউ আমাকে বলো এই যে তোমরা ম্যাপে দেখছো এই যে দাগগুলো, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে, এই দাগগুলোকে আমরা কি বলবো? ভেরি গুড, অক্ষাংশ বলবো, তাই না? আর এই যে দাগগুলো, এগুলোকে আমরা কি বলবো? ভেরি গুড, দ্রাঘিমাংশ, তাই তো? তাহলে এই এশিয়া মহাদেশ কিন্তু স্টুডেন্ট 1°16' দক্ষিণ অক্ষাংশ থেকে 77°44' উত্তর অক্ষাংশ এবং 170° পশ্চিম দ্রাঘিমা থেকে 26° পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? এবারে আমরা আসবো সীমানা, অর্থাৎ এশিয়া মহাদেশের পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কে কে অবস্থান করছে সেটাকে কিন্তু আমরা বলবো সীমানা। দেখো পূর্বে কিন্তু রয়েছে প্রশান্ত মহাসাগর, এই যে দেখতে পাচ্ছ, এই যে লেখা দেখো প্রশান্ত মহাসাগর, তাই না? এই সমগ্র অংশটা কিন্তু প্রশান্ত মহাসাগর। তাহলে পূর্বে হয়ে গেল প্রশান্ত মহাসাগর, পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, এই যে ভূমধ্যসাগর।
এটা হলো পশ্চিম। এবং কাস্পিয়ান সাগর, ভূমধ্যসাগর আছে এবং কাস্পিয়ান সাগর কিন্তু রয়েছে এখানে। হুম। আচ্ছা, এরপরে দেখো, উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। এই যে, এটা কিন্তু ভারত মহাসাগর এবং উত্তরে রয়েছে কিন্তু সুমেরু মহাসাগর। এবার আমরা আসবো যে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি। এশিয়া মহাদেশে কিন্তু দেশের সংখ্যা 48টি। ঠিক আছে, তার মধ্যে বিখ্যাত বিখ্যাত যে দেশগুলো রয়েছে, তোমরা নাম বলতে পারবে? বলো তো। ভেরি গুড, খুব ভালো বলেছো। যে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, ইরাক, ইরান, রাশিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু হলো এশিয়া মহাদেশের বিখ্যাত বিখ্যাত দেশ। আর যদি বলে টোটাল বা আহ, সর্বমোট দেশের সংখ্যা কয়টি এশিয়া মহাদেশে, তোমরা কি বলবে? 48টি। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে এশিয়া এবং ইউরোপের দুটো মহাদেশ কিন্তু ইউরেশিয়া নামক অখণ্ড স্থলভাগের অংশ। অর্থাৎ আগে কিন্তু এই ইউরোপ মহাদেশ দেখো, আর এই যে সমগ্র অঞ্চলটা এশিয়া মহাদেশ, এই দুটো কিন্তু অখণ্ড অবস্থায় ছিল। ঠিক আছে, এবং সেই জায়গাটার নাম ছিল কি? ইউরেশিয়া। এবং এই দুটি অংশ ভাগ হয়ে একটা হচ্ছে ইউরোপ এবং আরেকটা অংশ কি নামে পরিচিত হয়েছে? এশিয়া মহাদেশ। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে স্টুডেন্ট, যে এশিয়া ও ইউরোপ মহাদেশের অখণ্ড স্থলভাগটির নাম কি ছিল, তোমরা কি বলবে উত্তরে? বলবে যে ইউরেশিয়া। এরপরে দেখো স্টুডেন্ট, এশিয়া আর ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত আর ইউরাল নদী। এই যে এশিয়া মহাদেশ এদিকে রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে ইউরোপ মহাদেশ। এই এশিয়া আর ইউরোপকে কিন্তু বিচ্ছিন্ন করেছে ইউরাল পর্বত আর ইউরাল নদী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। এরপরে রয়েছে দেখো, এশিয়া আর আফ্রিকাকে কে বিচ্ছিন্ন করেছে। আমরা একটু আগে কি জানলাম? যে এশিয়া আর ইউরোপকে কে বিচ্ছিন্ন করেছে। এবারে নিচের দিকে দেখো রয়েছে স্টুডেন্ট আফ্রিকা মহাদেশ, তাই না? এই আফ্রিকা মহাদেশের মাঝখানে এখানে ছোট্ট করে লেখা রয়েছে লোহিত সাগর ও সুয়েজ খাল। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল, এবং এশিয়া আর ইউরোপকে বিচ্ছিন্ন করেছে কিন্তু কে কে? ইউরাল পর্বত আর ইউরাল নদী। আচ্ছা, এবারে এশিয়া মহাদেশের আমরা দেশের সংখ্যা কটা পড়লাম স্টুডেন্ট, মনে আছে? ভেরি গুড, 48টা। এবারে কয়েকটা বিখ্যাত বিখ্যাত শহরের নাম কিন্তু আমরা জানবো, যেটা এই এশিয়া মহাদেশে অবস্থান করছে। দেখো, প্রথমে রয়েছে টোকিও। টোকিও কিন্তু জাপানের রাজধানী। এবং এই যে জাপান কোথায় বলো তো ম্যাপের? একদিকে পূর্ব দিকে, একেবারে পূর্ব দিকে কিন্তু রয়েছে জাপান। এই জাপানের একটি বিখ্যাত শহর হচ্ছে টোকিও। দিল্লি, দিল্লি কিন্তু হলো ভারতবর্ষের রাজধানী, অর্থাৎ আমাদের রাজধানী। তাই তো, আমরা ভারতবর্ষে বসবাস করি এবং আমাদের রাজধানী কি? নিউ দিল্লি। সেই দিল্লি কিন্তু একটি বিখ্যাত শহর। এরপর রয়েছে দেখো মুম্বাই, এটিও ভারতবর্ষে অবস্থান করছে। তারপরে রয়েছে দেখো বেজিং, বেজিংটা কিন্তু রয়েছে চীনে। বেজিং, তারপরে রয়েছে দেখো সিঙ্গাপুর, তারপরে রয়েছে ব্যাংকক, মেলিনা, দুবাই, বাগদাদ ইত্যাদি শহর কিন্তু এশিয়া মহাদেশের বিখ্যাত বিখ্যাত শহর। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমাকে বলো, এশিয়া মহাদেশের পূর্ব দিকে কে অবস্থান করছে? দেখো এই যে প্রশান্ত মহাসাগর, এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর, আর পশ্চিম দিকে কিন্তু রয়েছে ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর। তাই তো, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য কিন্তু সবই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই এশিয়া মহাদেশের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। স্টুডেন্ট, এশিয়া মহাদেশের যে প্রাকৃতিক পরিচয় রয়েছে তোমাদের বইতে, সেই প্রাকৃতিক পরিচয় থেকে কিন্তু এবার আমরা পড়াশোনা করব। তবে প্রাকৃতিক পরিচয়ের মধ্যে কি কি আসে প্রথমে আমাদের জানতে হবে। প্রাকৃতিক পরিচয়ের মধ্যে প্রথমে ভূপ্রকৃতি, তারপর সেখানকার নদ নদী, সেখানকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ প্রাকৃতিক পরিচয়ের মধ্যে আসে।
তবে আজকে আমরা কেবলমাত্র এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি নিয়েই আলোচনা করব এবং পরের ক্লাসে আমি তোমাদের সাথে নদ নদী নিয়েও আলোচনা করব। দেখো, আমরা আগেই জেনেছি যে পৃথিবীর বিশালতম এবং জনবহুল মহাদেশ কিন্তু এশিয়া। পৃথিবীর মোট 3 ভাগ স্থলভাগের 1 ভাগ স্থলভাগ জুড়ে রয়েছে কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশ, তাই তো? এই মহাদেশের প্রায় পুরোটাই কিন্তু উত্তর গোলার্ধে অবস্থান করছে, কিছুটা অংশ উত্তর পূর্ব গোলার্ধে ও রয়েছে। এবারে প্রাকৃতিক যে গঠন, সেই প্রাকৃতিক গঠন অনুসারে এশিয়া মহাদেশকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। আচ্ছা, সেই 5টা ভাগ কি কি সেটা কিন্তু আমরা জানবো। দেখো, ভূপ্রকৃতি মানে কোনো স্থানে কোনো জায়গার কতটা উঁচু বা কতটা নিচু সেটা কিন্তু বোঝাচ্ছে, এবং তার উপরে ভিত্তি করেই এই সমগ্র এশিয়া মহাদেশকে আমরা মূলত 5টা প্রধান ভাগে ভাগ করতে পারছি। কি কি? প্রথমে আমরা দেখব মধ্যভাগের বিশাল পার্বত্য অঞ্চল। দেখো, এই যদি এশিয়া মহাদেশ হয় ছবিতে, তার মাঝখানে দেখো বিরাট অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে পার্বত্য অঞ্চল। তাহলে তোমরা 1 নম্বর কি মনে রাখবে? যে মধ্যভাগের বিশাল পার্বত্য অঞ্চল। এরপরে 2 দেখো, উত্তরের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। দেখো, এশিয়া মহাদেশের উত্তর দিকে কিন্তু বিরাট সমভূমি অঞ্চল অবস্থান করছে। হ্যাঁ, এর লেখা দেখো উত্তরের সমভূমি অঞ্চল, এই অংশটা কিন্তু হলো উত্তরের সমভূমি অঞ্চল। 2 নম্বর। এরপরে রয়েছে দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল। এই যে দক্ষিণ দিকে দেখো দাক্ষিণাত্য মালভূমি রয়েছে এর মধ্যে, তারপরে ইন্দোচীন মালভূমি রয়েছে, এই অংশগুলো কিন্তু হলো দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল। এরপরে দেখবো 4 নম্বর, দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল। এই যে দক্ষিণ দিকে এই অংশটা এবং এই সমগ্র অংশটা দেখো হলুদ কালারে, এটা কিন্তু হলো দক্ষিণ ও পূর্ব দিকের নদী গঠিত সমভূমি অঞ্চল। এবং শেষে 5 নম্বর কি আসবে? দ্বীপপুঞ্জ। অসংখ্য ছোট ছোট দ্বীপপুঞ্জ কিন্তু এই এশিয়া মহাদেশের অন্যতম বৈচিত্র্য। দেখো, এখানে অসংখ্য দ্বীপ রয়েছে, তাই তো? আবার এখানেও কিন্তু অনেক দ্বীপ রয়েছে। তাহলে প্রাকৃতিক দিক দিয়ে দেখতে গেলে এর কিন্তু বৈচিত্র্য চরম। তাই একে আমরা প্রথমেই বলেছিলাম যে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। কেন বলা হয়? ভেরি গুড। বিস্তার সমভূমি, সুউচ্চ পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, দ্বীপপুঞ্জ সমস্ত কিছু কিন্তু এই মহাদেশের মধ্যে এমনভাবে আছে যেটা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়া মহাদেশকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ, তাই তো? আচ্ছা, হোক। এবারে কিন্তু আমরা স্টুডেন্ট প্রতিটা যে ভাগ রয়েছে এই 5টা ভাগ সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো স্টুডেন্ট, প্রথমে কিন্তু আমরা জানবো 1 নম্বর কি? মধ্যভাগে বিশাল পার্বত্য অঞ্চল সম্পর্কে। পৃথিবীর আর কোনো মহাদেশে নেই যার মাঝখানটায় এত পাহাড় পর্বতের সমাবেশ আছে। পৃথিবীর আরো অনেক মহাদেশ রয়েছে, যেমন আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এই যে মহাদেশগুলোতে কিন্তু মাঝখানে, মহাদেশের মাঝখানে কিন্তু এত পাহাড় বা পর্বত নেই, যেটা এশিয়া মহাদেশে রয়েছে। এশিয়া মহাদেশের মধ্যভাগে আছে পৃথিবীর দীর্ঘতম, বৃহত্তম এবং উচ্চ পার্বত্য ভূমি। পশ্চিম দিকে ভূমধ্যসাগরের তীর থেকে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত এই বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল এবং সুউচ্চ যে পর্বতশ্রেণী সেগুলো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। তাহলে আমরা কি জেনেছিলাম স্টুডেন্ট যখন সীমানা পড়েছিলাম? যে এদিকে রয়েছে ভূমধ্যসাগর আর এদিকে রয়েছে কি? প্রশান্ত মহাসাগর, তাই না? দেখো, এই যে পার্বত্য অঞ্চল মধ্যভাগের, সেটা কিন্তু এই পশ্চিম থেকে পূর্ব অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করছে, তাই না? তাই বলছে যে ভূমধ্যসাগরের তীর থেকে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত কিন্তু এই পার্বত্য অঞ্চলটা বিভিন্ন দিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, তাই না? আচ্ছা, এই যে পর্বতশ্রেণী রয়েছে এই পর্বতশ্রেণীকে মূলত আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে পামির গ্রন্থি আর 2 হচ্ছে আর্মেনীয় গ্রন্থি। এই 2টি গ্রন্থি থেকেই কিন্তু সমস্ত পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে এটা কিন্তু হলো পর্বত শ্রেণী। পামির গ্রন্থি একটি পর্বত শ্রেণী আর হচ্ছে আর্মেনীয় গ্রন্থি একটা পর্বত শ্রেণী। দেখো, এটা কিন্তু হলো পামির গ্রন্থি আর আর্মেনীয় গ্রন্থি কিন্তু রয়েছে দেখো এখানে, ঠিক আছে?
এই দুটি সম্পর্কে কিন্তু এবার আমরা একটু জানবো। দেখো, পামির পর্বতগ্রন্থি ও আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে গেছে বিভিন্ন পর্বতমালা, তাই না? সেইগুলো কি কি? এটা হলো পামির গ্রন্থি। এই যে এটা পামির গ্রন্থি। পামির গ্রন্থি থেকে দেখো, পূর্ব দিকে তিয়ানসান, আলতিনাগ, কুয়েনলান, কারাকোলাম, হিমালয় পর্বতমালা কিন্তু বিস্তার লাভ করেছে, পর্বতমালা কিন্তু বেরিয়েছে। দেখো এখানেই রয়েছে, দেখো এই যে এই নিচের দিকে যে অংশটা সেটা কিন্তু হলো হিমালয় পর্বতমালা, তার উপরে রয়েছে কিন্তু কারাকোরাম পর্বত। আবার এই যে পামিরগঞ্জ থেকে পশ্চিম দিকে দেখো গেছে হিন্দুকুশ আর সুলেমান। তাহলে এটা কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পামিরগঞ্জ থেকে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে কোন কোন পর্বতমালা বিস্তার লাভ করেছে, তাহলে তুমি বলতে পারবে। এরকম একটি ছকের মাধ্যমে তোমাদের পরীক্ষায় কিন্তু দেয়া থাকবে, তোমাদের কিন্তু এরকম ভাবে লিখতে হবে। এটা হলো কি পামির গ্রন্থি। এবারে একেবারে এশিয়া মহাদেশের পশ্চিম দিকে কিন্তু রয়েছে আর্মেনীয় গ্রন্থি। দেখো এই যে রয়েছে কৃষ্ণ সাগরের পাশে, এইটা কিন্তু হলো আর্মেনীয় গ্রন্থি। এই আর্মেনীয় গ্রন্থি থেকেও পূর্ব দিকে এবং পশ্চিম দিকে পর্বতমালা বিস্তার লাভ করেছে। প্রথমে আমরা দেখব পূর্ব দিকে কোন কোন পর্বতমালা বিস্তার লাভ করেছে। এলব্রুচ এবং জাগ্রস। দেখো এই যে এইটা কিন্তু হলো এলব্রুচ, এবং তার নিচে কিন্তু রয়েছে দেখো জাগ্রস। এবং এই আর্মেনীয় গ্রন্থির পশ্চিম দিকে কি রয়েছে? দেখো রয়েছে পন্টিক এবং টরাস, তাই তো? এই যে দেখো এটা হলো টরাস, আর উপর দিকে যেটি গেছে সেটা হলো পন্টিক। তাহলে আমরা যে মধ্যভাগের যে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল পড়লাম, সেটা তাহলে কয়টা পর্বতশ্রেণীতে ভাগ করা যায় স্টুডেন্ট? দুটি পর্বতশ্রেণীতে। কি কি? একটি হলো পামির গ্রন্থি আর একটি হলো আর্মেনীয় গ্রন্থি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব ২ নম্বর দক্ষিণের মালভূমি অঞ্চল। দেখো দক্ষিণ দিক কোনটা স্টুডেন্ট? এই নিচের অংশটা না? দেখো এদিকটা তো দক্ষিণ দিক এশিয়া মহাদেশের। সেই এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে কিন্তু রয়েছে মালভূমি অঞ্চল। এশিয়ার মধ্যভাগের বিশাল পার্বত্য অঞ্চলের দক্ষিণে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ অংশের ৩টি উপদ্বীপে ৩টি ক্ষয়প্রাপ্ত অতি প্রাচীন নিচু মালভূমি কিন্তু অবস্থান করছে। সেগুলো কি কি? সেগুলো কিন্তু হলো এক, আরব মালভূমি। দেখো এই অংশটা কিন্তু হচ্ছে আরব মালভূমি। তারপরে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি। আমরা সকলেই জানি যে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু ভারতবর্ষের একটি ক্ষয়প্রাপ্ত মালভূমি। দেখো এই অংশটা কিন্তু হলো দাক্ষিণাত্য মালভূমি। এবং সর্বশেষ ৩ নম্বরে রয়েছে ইন্দোচীন মালভূমি। ইন্দোচীন মালভূমি কিন্তু হচ্ছে এই অংশটা। তাহলে এই যে মধ্যভাগের পার্বত্য অঞ্চল, তার কোন দিকে? দক্ষিণ দিকে রয়েছে এই অংশটা। এবং এশিয়া মহাদেশের ৩টি যে উপদ্বীপ অংশ রয়েছে, সেই ৩টি উপদ্বীপ অংশেই কিন্তু এই মালভূমি অঞ্চল বিস্তার লাভ করেছে। সেটি আরব মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি আর ইন্দোচীন মালভূমি। এই ৩টি মালভূমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রমশ কিন্তু ঢালু হয়েছে। অর্থাৎ পূর্ব দিকের উচ্চতা কিন্তু বেশি ঢালু এবং পশ্চিম দিকের উচ্চতা কিন্তু একটু পূর্ব দিকের তুলনায় একটু বেশি। এবারে আমরা এই যে ৩টে আরব মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, ইন্দোচীন মালভূমি সম্পর্কে একটু জানব। দেখো এশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরব মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে পারস্য উপসাগরের তীরবর্তী সংকীর্ণ সমভূমিতে এসে মিশেছে। এই যে এইটা হলো দেখো লেখা আছে আরব মালভূমি, তাই তো? এই মালভূমিটি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, অর্থাৎ এই দিকে কিন্তু ঢালু। এবং ধীরে ধীরে পারস্য যে উপসাগর রয়েছে, সেই পারস্য দেখা এই যে পারস্য উপসাগর, সেই পারস্য উপসাগরের সমভূমি অঞ্চলে কিন্তু এসে মিশেছে। এরপরে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি। আমাদের ভারতবর্ষের দাক্ষিণাত্য মালভূমিটি প্রাচীন আগ্নেয় শিলা এবং আগ্নেয়গিরি লাভা দিয়ে কিন্তু গঠিত। দীর্ঘদিন ধরে ভূমিক্ষয়ের ফলে এই ভূমিভাগটি ক্ষয়প্রাপ্ত ও তরঙ্গায়িত হয়ে উঁচু নিচু ভূমিতে অবস্থান করছে। তাহলে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু হলো এই অংশটা।
আচ্ছা, কেউ বলো তো আমাকে, যে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলতে মাটি কি প্রকৃতির? ভেরি গুড, কৃষ্ণ মৃত্তিকা প্রকৃতির, তাই না? খুব উর্বর মাটি কিন্তু এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে পাওয়া যায়। লাভা গঠিত মালভূমির উদাহরণ কিন্তু হলো দাক্ষিণাত্য মালভূমি। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ইন্দোচীন মালভূমি। এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে ইন্দোচীন মালভূমি অবস্থিত, অর্থাৎ এই যে অংশটা, এটা কিন্তু হলো ইন্দোচীন মালভূমি। এটি কোন দিকে অবস্থিত? এশিয়ার দক্ষিণ দিক, অর্থাৎ এদিকে দক্ষিণ দিক আর এদিকে পূর্ব দিক। এই দক্ষিণ পূর্ব দিকে কিন্তু অংশটি হলো ইন্দোচীন মালভূমি। এটি মায়ানমারের পূর্ব অংশ। তাহলে এটি কোন কোন জায়গায় অবস্থান করছে? মায়ানমারে, তারপরে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে কিন্তু ইন্দোচীন মালভূমি লক্ষ্য করা যায়। আর আরব মালভূমি কোথায় কোথায় লক্ষ্য করা যায়? ইরাক, ইরান, এই যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, এই দেশগুলোতে কিন্তু আরব মালভূমি লক্ষ্য করা যায়। আর ইন্দোচীন মালভূমি থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমারের পূর্ব অংশে লক্ষ্য করা যায়। যদি বলে দাক্ষিণাত্য মালভূমি কোথায় লক্ষ্য করা যায়, ভারতবর্ষে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে ৩ নম্বর যে ভাগটা ছিল সেটা কি, যে উত্তরের বিস্তীর্ণ নিম্ন সমভূমি অঞ্চল। আমরা দেখো আগেই পড়েছিলাম, এই অংশটা কিন্তু হলো উত্তরের বিস্তীর্ণ নিম্ন সমভূমি অঞ্চল। এই বিস্তীর্ণ নিম্ন সমভূমি অঞ্চলকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? ১ সাইবেরিয়ার সমভূমি, ২ তুরানের সমভূমি। দেখো উপরে এই অংশটা কিন্তু হলো সাইবেরিয়ার সমভূমি, এবং নিচের দিকে এই অংশটা কিন্তু হলো তুরানের সমভূমি, এবং পূর্বের উচ্চভূমি বা শিল্ড অঞ্চল হচ্ছে একেবারে এই উপরের অংশটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তরে বিস্তীর্ণ নিম্ন সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? ৩টি উপবিভাগে ভাগ করা যায়। কি কি? ১ সাইবেরিয়া সমভূমি, ২ তুরানের নিম্ন সমভূমি, এবং পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি। এবারে এই যে ৩টে ভাগের উপবিভাগের কথা আমি বললাম, সেই সাইবেরিয়া সমভূমি সম্পর্কে দেখো। এশিয়ার উত্তরে ওব, ইনিশি ও লেনা নদীর পলি সঞ্চয় এবং হিমবাহের কাজের ফলে এই সমভূমি সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মাঝে কিন্তু বন্যা হয়। ঠিক আছে, তাহলে সাইবেরিয়া সমভূমি হচ্ছে এরকম জায়গায় অবস্থান করছে। ঠিক আছে, যেখানে এশিয়ার ওব নদী আর কি নদী, ইনিসি ও লেনা নদীর পলি সঞ্চয়ের ফলে এই সমভূমির সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে আছে ২ নম্বর তুরানের নিম্ন সমভূমি। উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান ও আরব সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমি তুরানের নিম্ন সমভূমি নামে পরিচিত। তাহলে কি বললাম, যে উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান সাগর, এই যে লক্ষ্য করে দেখো, কাস্পিয়ান সাগর। আর কি রয়েছে, যে আরল সাগর, এই যে অংশটা ছোট্ট মতো অংশটা, এটা কিন্তু হলো আরল সাগর। এই আরল সাগরের চারিদিকে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ এই চারিদিকে কিন্তু অবস্থান করছে তুরানের নিম্ন সমভূমি। আচ্ছা, এরপরে ৩ নম্বর দেখো রয়েছে পূর্বের উচ্চভূমি বা শিল্ড অঞ্চল। এই সমভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাওয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে, তাকে আমরা কি বলবো? পূর্বের উচ্চভূমি বা শিল্ড অঞ্চল। শিল্ড অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো স্টুডেন্ট, এটা কিন্তু একটা প্রাচীন মালভূমি অংশ, যেটা দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। তাহলে এটি কিন্তু একেবারে এই পূর্ব দিকের অংশে লক্ষ্য করা যায়, শিল্ড সমভূমি বা পূর্বের উচ্চভূমি। আচ্ছা, এরপরে ৪ নম্বর যে ভাগটা রয়েছে স্টুডেন্ট, দক্ষিণ ও পূর্বের নদীগঠিত সমভূমি অঞ্চল। দেখো, দক্ষিণ পূর্বে কিন্তু নদীগঠিত সমভূমি অঞ্চলকে আবার ৩টি উপবিভাগে ভাগ করা যায়। এশিয়া মহাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে কতগুলি নদী কিন্তু রয়েছে, এবং তাদের যে পলি সঞ্চয়, সেই পলি সঞ্চয়ের দ্বারাই কিন্তু এই সমভূমিগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কি কি রয়েছে তাহলে? প্রথমে আমরা দেখব উত্তর চীন সমভূমি। দেখো, এই অংশটা কিন্তু হলো উত্তর চীন সমভূমি। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। আমাদের ভারতবর্ষেই কিন্তু এই অংশটা লক্ষ্য করা যায়, কিছুটা অংশ, তাই তো? এছাড়া পাকিস্তানেও কিন্তু লক্ষ্য করা যায়, বাংলাদেশে লক্ষ্য করা যায়। এই সিন্ধু গঙ্গা সমভূমি কিন্তু এই অংশটা হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। আচ্ছা,
এরপরে আমাদের যে এই যে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে স্টুডেন্ট, এই পশ্চিমবঙ্গ রাজ্যও কিন্তু এই সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির অঞ্চলের মধ্যেই পড়ছে। হুম। তোমরা সকলেই জানো যে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন হয়ে সেটি যেখানে পতিত হয়েছে সেটি হলো বঙ্গোপসাগর। সুন্দরবনের কাছে রয়েছে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে এসে কিন্তু সেটি পতিত হয়েছে, তাই তো? আচ্ছা। আর ৩ নম্বর রয়েছে দেখো মেসোপটেমিয়া সমভূমি, অর্থাৎ একেবারে এশিয়া মহাদেশের পশ্চিম দিকে যে সমভূমি অঞ্চলটা লক্ষ্য করা যায় সেটা হলো এই মেসোপটেমিয়া সমভূমি। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে দক্ষিণ ও পূর্বের নদীগঠিত সমভূমি অঞ্চলকে আমরা প্রধানত ৩টি উপবিভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উত্তরের দিকে উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এবং মেসোপটেমিয়া সমভূমি। আচ্ছা, এরপরে স্টুডেন্ট ৫ নম্বর ভাগটা দেখো। ৫ নম্বর ভাগটা কি আছে? যে রয়েছে দ্বীপপুঞ্জ। দেখো, এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে কিন্তু প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে অনেকগুলি দ্বীপ ও দ্বীপপুঞ্জ কিন্তু গড়ে উঠেছে। তোমরা ছবিটা দেখলেই সেটা বুঝতে পারবে। দেখো কত দ্বীপ, এগুলো কিন্তু সবই দ্বীপ, হ্যাঁ। এই যে ছোট ছোট অংশগুলো কিন্তু সবই দ্বীপপুঞ্জ। এবারে এই দ্বীপপুঞ্জকে কিন্তু আবার প্রধান ৪টি ভাগে ভাগ করা যাচ্ছে। সেটা কি কি? প্রথমে দেখবে জাপানের দ্বীপসমূহ, অর্থাৎ জাপান দেশটা কিন্তু হচ্ছে এখানে। এইখানে যে দ্বীপগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে সেইগুলো কিন্তু নিয়ে গড়ে উঠেছে জাপান দ্বীপসমূহ। তারপরে রয়েছে দেখো ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ। দেখো এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো সবই হলো কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ। তারপর রয়েছে কিউরাইল দ্বীপসমূহ। দেখো এই উপরের অংশগুলো কিন্তু রয়েছে কিউরাইল দ্বীপসমূহ। তারপরে রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ, এরকম অংশ কিন্তু রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ। তাহলে আমরা দ্বীপপুঞ্জকে স্টুডেন্ট কয় ভাগে ভাগ করতে পারছি? ৪ ভাগে। কি কি? জাপানের দ্বীপসমূহ, ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ, কিউরাইল দ্বীপসমূহ, আর কি রয়েছে? ফিলিপাইন দ্বীপপুঞ্জ, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু এশিয়া মহাদেশের ভূপ্রাকৃতির যে ৫টা ভাগ, সেই ভূপ্রকৃতির ৫টি ভাগ সম্পর্কে আজকে বিস্তারিত জানলাম। আজকের ক্লাসটা আমার এই পর্যন্ত। এর পরের ক্লাসে তোমাদের সাথে আমি নদ নদী নিয়ে আলোচনা করব। তার আগে যেটুকু আমরা আজকেই পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো সেগুলো একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথমে রয়েছে কি, যে এশিয়া ও ইউরোপ মহাদেশের দুটি কোন অখণ্ড স্থলভাগের অংশ? তাহলে বলে ফেলো, কোন দুটি স্থলভাগের অংশ? ভেরি গুড, ইউরেশিয়া, তাই তো? পরবর্তীকালে ভাগ হয়ে একটি হচ্ছে ইউরোপ আর একটা হচ্ছে এশিয়া, আর এই দুটোকে একসাথে কি বলা হতো? ইউরেশিয়া। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে? দেখো আয়তনে এবং জনসংখ্যায় কিন্তু সব থেকে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। তাহলে এই এশিয়া মহাদেশের জনসংখ্যা নিশ্চয়ই বেশি হবে। কত শতাংশ? ভেরি গুড, ৬০% মানুষ কিন্তু এশিয়া মহাদেশে বসবাস করে। ৩ নম্বর, সিন্ধু নদের ধারে কোন কোন সভ্যতা গড়ে উঠেছিল? নদীমাতৃক দুটি সভ্যতা কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। কি কি সেটাই? ভেরি গুড, হরপ্পা সভ্যতা আর মহেঞ্জোদারো সভ্যতা, তাই তো? বলতো মেসোপটেমিয়া সভ্যতা কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছিল? টাইগ্রিস আর ইউফ্রেটিস, তাই তো? আচ্ছা, এরপরে দেখো এশিয়া ও ইউরোপের মাঝে কি রয়েছে, অর্থাৎ এশিয়া মহাদেশ ও ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? কি হবে উত্তর? ইউরাল নদী আর ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে কিন্তু বিচ্ছিন্ন করেছে। এরপরে এশিয়া আর আফ্রিকাকে কারা কারা আলাদা করেছে? ভেরি গুড, লোহিত সাগর আর সুয়েজ খাল কিন্তু এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে। আচ্ছা, এরপরে ৬ নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্ট, যে চীন সভ্যতার আঁতুড়ঘর কোনটি? মনে আছে? ভেরি গুড, হুয়াংহো নদীর অববাহিকা কিন্তু হচ্ছে চীন সভ্যতার আঁতুড়ঘর। আচ্ছা, এরপরে দেখো রয়েছে তিব্বত মালভূমি, এবং তিব্বত মালভূমি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত তিব্বত মালভূমি? হিমালয় আর কুয়েনলুন যে পর্বত রয়েছে মালা, সেই পর্বতমালার মাঝখানে কিন্তু রয়েছে তিব্বত মালভূমি। তাহলে তিব্বত মালভূমি কোথায় রয়েছে?
হিমালয় এবং কুয়েললুম যে পর্বতমালা রয়েছে তার মাঝখানেই কিন্তু রয়েছে তিব্বত মালভূমি। আচ্ছা, নাম্বার ৮, পামির মালভূমিকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। পৃথিবীর ছাদ, ভেরি গুড। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, তাই তো? এরপরে ৯ নম্বর কোশ্চেন দেখো, যে এশিয়ার বৃহত্তম হ্রদ কি বা হ্রদের নাম কি? মনে আছে তোমাদের? বলো তো, এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি? ভেরি গুড, কাস্পিয়ান সাগর হচ্ছে এশিয়ার বৃহত্তম হ্রদ। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম যে বনভূমি, সেই বনভূমির নাম কি বলতো? আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম, সেটা কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশে অবস্থান করছে, তৈগা বনভূমি। ভেরি গুড। আচ্ছা, এবারে বলো আমাকে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত কোথায় বেশি হয়? চেরাপুঞ্জির মৌসুমী নামে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই অবধি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার আমাকে বলো, আমি কিন্তু ক্লাসটা আবার তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের দেখা হচ্ছে এই যে এশিয়া মহাদেশের যে নদ নদী এবং স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।